চলতি বছরের তুলনায় ৩.৫ মাস এগুলো এসএসসি পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি। ২৭-এর ৬ জুন থেকে এইচএসসি। ভবিষ্যতে সেশন জট আরও কমানোর পরিকল্পনা। এসএসসি শুরু করব জানুয়ারি ৭ তারিখ ২০২৭, আর এইচএসসি ৬ জুন এবং শেষ করব ১৩ জুলাই। কোনো শিক্ষার্থীর জীবন থেকে যেন কোনো সময় বিনা কারণে নষ্ট না হয়। সময় কম পাওয়ায় পরীক্ষার প্রস্তুতিতে নেতিবাচক প্রভাবের শঙ্কা শিক্ষার্থী ও অভিভাবকের। আমরা ৩ মাস লেটে বই পাইছি, তারপরে হচ্ছে অন্য ভাইয়েরা যারা পরীক্ষা দিয়েছে তারা তো অনেক সময় পাইছে আমাদের থেকে। আমাদের উপর সিলেবাসের চাপটা তেমন একটা বেশি না পড়লেও মেন্টাল প্রেশারটা খুবই বেশি পড়বে, কারণ সময়টা খুব কমে যাচ্ছে। চেঞ্জ হওয়াতে আমরা অভিভাবকরাও একটু হতাশাগ্রস্তই যে তার যে টার্গেট যে রেজাল্টটা করা সেটা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আওয়ামী লীগ সরকারের অপ্রয়োজনীয় মেগা প্রকল্পের ঋণের ফাঁদে দেশের অর্থনীতি। জবাবদিহির অভাবে বালিশকাণ্ডের মতো দুর্নীতি, বললেন অর্থ উপদেষ্টা। হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু। আক্রান্ত সন্তান নিয়ে ছোটাছুটি। প্রান্তিক পর্যায়ে ভঙ্গুর চিকিৎসায় জটিল হচ্ছে পরিস্থিতি। ওয়ান স্টপ সার্ভিসের পরিকল্পনা। ছাত্রী ধর্ষণ চেষ্টার ঘটনায় থমথমে জাবি ক্যাম্পাস। 2 দিনেও গ্রেফতার হয়নি অভিযুক্ত বহিরাগত। 8 দাবিতে প্রশাসনকে শিক্ষার্থীদের 48 ঘন্টার আলটিমেটাম। সীমান্তে কাঁটাতার বিতর্কের মধ্যে আবারও বাংলাদেশি হত্যা। এবার লালমনিরহাটের হাতীবান্ধায় বিএসএফ এর গুলিতে যুবক নিহত। স্বজনের আহাজারি, বিজিবির প্রতিবাদ। এবং কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে সোচ্চার ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ। আটক 5 ফরিদপুরে নিখোঁজের 11 দিন পর মাটিচাপা অবস্থায় মা মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার। চলতি বছরের তুলনায় ৩.৫ মাস এগিয়ে এলো ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। ৭ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আর এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী বছর ৬ জুন। স্কুল বন্ধ না রেখে পাবলিক পরীক্ষা নিতে মাল্টিপারপাস হল নির্মাণের পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী। বলেন, ভবিষ্যতে সেশন জট আরও কমিয়ে আনা হবে। এদিকে তুলনামূলক কম সময় পাওয়ায় পরীক্ষার প্রস্তুতিতে নেতিবাচক প্রভাবের শঙ্কা পরীক্ষার্থী ও অভিভাবকদের। কোভিড সংক্রমণ ও রাজনৈতিক অস্থিরতার কারণে শিক্ষার্থীদের জীবন থেকে নষ্ট হয়েছে অনেকটা সময়। এসএসসি ও এইচএসসি পরীক্ষাও অনুষ্ঠিত হয় এখন নির্ধারিত সময় থেকে কয়েক মাস পিছিয়ে। এ অবস্থায় সেশন জট কমিয়ে আনতে আগামী ডিসেম্বরের মধ্যেই ২০২৭ সালের এসএসসি পরীক্ষা সম্পন্ন করার পাশাপাশি এইচএসসি পরীক্ষাও এগিয়ে আনার পরিকল্পনা নিয়েছিল সরকার। কিন্তু সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে সে অবস্থান থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে শিক্ষামন্ত্রী জানান, আগামী এসএসসি পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি থেকে এবং আগামী এইচএসসি পরীক্ষা শুরু হবে ২৭-এর ৬ জুন। তবে ভবিষ্যতে সব পাবলিক পরীক্ষা এগিয়ে আনার কথাও জানান মন্ত্রী। এসএসসি শুরু করব জানুয়ারি ৭ তারিখ ২০২৭, শেষ হবে ৬ ফেব্রুয়ারি ২০২৭, আর এইচএসসি শুরু করব ৬ জুন এবং শেষ করব ১৩ জুলাই। দেশে শিক্ষা ব্যবস্থার দৃশ্যমান পরিবর্তন আনতে সময় লাগবে মন্তব্য করে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মানসম্মত শিক্ষার জন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া সহ নানা উদ্যোগ নিচ্ছে সরকার। GPA+ পাওয়ার চেয়ে আমরা শিক্ষক ট্রেনিং প্রোগ্রামটাই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। এদিকে নির্ধারিত সময়ে সিলেবাস শেষ করা গেলেও তুলনামূলক কম সময় পাওয়ায় পরীক্ষার প্রস্তুতিতে নেতিবাচক প্রভাবের শঙ্কা শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের। আমরা ৩ মাস লেটে বই পাইছি, তারপরে হচ্ছে অন্য ভাইয়েরা যারা পরীক্ষা দিয়েছে তারা তো অনেক সময় পাইছে আমাদের থেকে। আমাদের উপর সিলেবাসের চাপটা তেমন একটা বেশি না পড়লেও মেন্টাল প্রেশারটা খুবই বেশি পড়বে, কারণ সময়টা খুব কমে যাচ্ছে। পরীক্ষাটা সামনে জানুয়ারিতে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে শিক্ষামন্ত্রী। তো এই বিষয়টা আরও আগে বলা উচিত ছিল শিক্ষার্থীদের জন্য। পরীক্ষাটা আগে আনা আমাদের ক্ষেত্রে চাপে পড়ে যাচ্ছে। যারা পড়াশোনা করবে তারা রেগুলার পড়াশোনা করতে থাকলে এমনি সিলেবাস শেষ হয়ে যাবে। কিছুদিন আগে বলছিল ডিসেম্বরে, 26 ডিসেম্বরে নিবে, এটাতে একটু সমস্যা হতো, কিন্তু 1 মাস আগানোতে আমার মধ্যে কোনো সমস্যা হবে না। ছেলে আমার কাছে বারবার বলতেছে যে আসলে এত তাড়াতাড়ি পরীক্ষাটি এগিয়ে নিয়ে আসলো,
আমার তো কোর্স শেষ হয়নি। পাবলিক পরীক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠান যাতে বন্ধ করতে না হয় সেজন্য উপজেলা পর্যায়ে একটি করে মাল্টিপারপাস পরীক্ষার হল নির্মাণের পরিকল্পনাও করছে সরকার। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের অপ্রয়োজনীয় মেগা প্রকল্পে ঋণের ফাঁদে দেশের অর্থনীতি, জবাবদিহি ও স্বচ্ছতা না থাকায় বালিশ কাণ্ডের মতো দুর্নীতি দেখেছে দেশ। এনএসসি সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ উপদেষ্টা। জানান, এসব বিবেচনা করেই তড়িঘড়ি অপ্রয়োজনীয় কোনো প্রকল্প নিতে চায় না বর্তমান সরকার। প্রায় 11,000 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল এখন লোকসানি প্রকল্প। অলস পড়ে আছে টানেলের পাশে 450 কোটি টাকা ব্যয়ের বিলাসবহুল রিসোর্টও। আওয়ামী লীগ সরকারের নেয়া এসব অপ্রয়োজনীয় প্রকল্প করতে গিয়ে ঋণের ফাঁদে দেশের অর্থনীতি, জবাবদিহিতা ও স্বচ্ছতা না থাকায় হয়েছিল বালিশ কাণ্ডের মতো দুর্নীতি। সাথে আমাদের বৃহস্পতিবার এনএসসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক কৌশলপত্র প্রণয়ন সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ উপদেষ্টা রাশেদা আল তিতুমির। পরিকল্পনা কমিশনকে একটা ঠুটো জগন্নাথে পরিণত করে যেভাবে পারা যায় পৃষ্ঠপোষকতার সংস্কৃতি বজায় রেখে এবং বারবার দাম বৃদ্ধি করে ঋণের মধ্যে ফেলে বাংলাদেশের অর্থনীতিকে ডুবিয়ে দেওয়ার প্রবণতা, এই বিষয়ে আমরা সবাই একমত। এখান থেকে উত্তরণ ঘটাতে হবে। জানান, এসব বিবেচনা করেই তড়িঘড়ি করে অপ্রয়োজনীয় কোনো প্রকল্প নিতে চায় না বর্তমান সরকার। পাশাপাশি পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্পের যৌক্তিকতাও তুলে ধরেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। জনগণ মনে করে যে পানি ব্যবস্থাপনা, পানি সম্পদ ব্যবস্থাপনায় একটা বড় রকমের পরিবর্তন হওয়া দরকার। যে প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে সেটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী হয়েছে। ব্রিফিংয়ে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে সরকার নীতি কৌশল প্রণয়ন করছে বলেও জানান রাশেদা আল তিতুমির। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। হাম ও উপসর্গে 24 ঘন্টায় প্রাণ গেল আরও 7 শিশুর। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 1518 জন। আক্রান্ত সন্তানকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে উদ্বিগ্ন অভিভাবকের ছোটাছুটি। বিশেষজ্ঞ বলছেন, প্রান্তিক পর্যায়ে ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থায় জটিল হচ্ছে পরিস্থিতি। 2 মাসেও পরিবর্তন নেই হাম পরিস্থিতির। সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে অভিভাবকদের। হামমুক্ত ঘোষণার কথা থাকলেও এই বছরের চিত্র যেমন শঙ্কা জাগিয়েছে, তেমনি সামনে আসছে দেশের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, যার বড় ভুক্তভোগী প্রান্তিকের মানুষ। কোথাও শয্যা সংকট, কোথাও সঠিক চিকিৎসার অভাব। এমন সব তিক্ত অভিজ্ঞতার কারণে জটিল অবস্থার মুখোমুখি আক্রান্ত শিশুরা। হাম ওঠার পর তারা বলে, আমাদের এখানে হামের কোনো ট্রিটমেন্ট নাই, তা আপনারা ঢাকা চলে যান। 10-12 হাজার টাকা গেছে শুধু, স্যার গাড়ি ভাড়াই গেছে আমার। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন, হামে এত মৃত্যু বিশ্বের কাছে ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা হিসেবে চিহ্নিত করেছে দেশকে। অভ্যুত্থানের পর চিত্র পরিবর্তনের পরিকল্পনা হলেও বাস্তবায়ন করা হয়নি। তাই বর্তমান সরকারকে প্রাথমিক স্বাস্থ্যভিত্তিক ব্যবস্থা তৈরির পরামর্শ তার। আমাদের সম্পদও কিন্তু এত কম না যে আমরা এই টিকা কিনতে পারবো না, কিন্তু আমাদের যে ব্যবস্থাটা হচ্ছে উল্টো পিরামিড। উন্নয়ন ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা তারা করবেন, খুব সুন্দর ম্যানিফেস্টো। সেই লক্ষ্যে কোনো কাজ হয়েছে বলে আমার চোখে পড়েনি। এদিকে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে বলে জানান প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। স্বাস্থ্যকর্মী নিয়োগ দিব এবং যারা এক্সিস্টিং স্বাস্থ্যকর্মী আছে আমরা ওয়ান স্টপ সার্ভিস, একজন স্বাস্থ্যকর্মী সে একটা প্যাকেজ অফ সার্ভিস ডেলিভার করবে মানুষের ডোর স্টেপে, এবং প্রতি মাসে একজন স্বাস্থ্যকর্মী প্রতিটি ঘর ভিজিট করবে। গত 15 মার্চ থেকে দেশে হাম ও এর উপসর্গে মৃত্যু ছাড়িয়েছে 430 এবং আক্রান্ত 53,000-এর বেশি, যা গত 25 বছরের মধ্যে সর্বোচ্চ। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার ঘটনায় থমথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এই ঘটনায় অভিযুক্ত বহিরাগতকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। প্রক্টোরিয়াল বডি ক্যাম্পাসের নিরাপত্তা রক্ষায় ব্যর্থ বলেই বারবার এমন ঘটনা ঘটছে বলে দাবি শিক্ষার্থীদের।
12 মে রাত 11টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন শেখ ফজিলাতুন্নেসা হল সংলগ্ন এই সড়ক দিয়ে যাওয়ার সময় এক নারী শিক্ষার্থীকে জোরপূর্বক পাশের ঝোপে নিয়ে যায় এক বহিরাগত যুবক। অভিযোগ রয়েছে সেখানে ওই শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা করা হয়। তবে আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পারায় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বহিরাগত অভিযুক্ত ব্যক্তি। ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন শিক্ষার্থীরা। বুধবার রাতভর ক্যাম্পাসে বিক্ষোভ ও মশাল মিছিল করেন তারা। বিভিন্ন স্লোগানে এই ঘটনার বিচার দাবি করেন শিক্ষার্থীরা। অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি আলোচনায় আসার পর দায় সারতে নামে মাত্র এই ঝোপঝাড় বেষ্টিত জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু শিক্ষার্থীদের অভিযোগ, অপর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা, দুর্বল সীমানা প্রাচীর এবং বহিরাগতদের অবাধ প্রবেশ এ ধরনের ঘটনার আশঙ্কা দিন দিন আরও বাড়াচ্ছে। প্রক্টোরিয়াল বডির ভূমিকা নিয়েও প্রশ্ন সাধারণ শিক্ষার্থীদের। তাদের দাবি, নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ক্যাম্পাসে নিরাপত্তা সদস্য বাড়ানো, জরুরি ক্রাইসিস রেসপন্স টিম গঠন এবং বহিরাগত চলাচল নিয়ন্ত্রণ ও সীমিত করার দাবি জানান তারা। আমাদের প্রশাসন তেমন স্টেপ নিচ্ছে না। আনসার বাহিনী এখানে আছে, কিন্তু আসলে তারা প্রপারলি ভেরিফাই করতেছে না। সীমানা প্রাচীরগুলো একটু উঁচু করা এবং পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা লাগানো। বহিরাগতদের প্রবেশটার উপর বিধিনিষেধ আজ্ঞা করা হয়, তাহলে আর এই ধরনের কোনো সমস্যা হবে না। অপরাধীকে দ্রুত গ্রেপ্তার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম বাড়িয়ে 48 ঘন্টা করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে যোগ করা হয়েছে আরও কিছু শর্ত। আইনগত যে ব্যবস্থা আছে, সর্বোচ্চ যে শাস্তি হয় তার নামে আমরা এটার প্রত্যাশা করি। পুলিশের হয়তো কোনো গাফিলতি আছে, কারণ কোনো আসামি 24 ঘন্টার ভিতরে পুলিশ এরা ধরতে পারে। সকালে রেজিস্ট্রার কার্যালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দিলেও পরে তা স্থগিত করার কথা জানায় জাকসু। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ। বন্ধ থাকা রাষ্ট্রীয় শিল্প কারখানা খুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রী জানিয়েছেন, কর্মসংস্থান বাড়াতে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশে বিভিন্ন সময় লোকসান ও উৎপাদন সংকটে রাষ্ট্রায়ত্ত 6টি চিনির কল বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। এর সঙ্গে টেক্সটাইল মিল কর্পোরেশনের অধীনেও বেশ কিছু কারখানায় বছরের পর বছর বন্ধ রয়েছে উৎপাদন। যদিও একসময় রাষ্ট্রায়ত্ত 73টি মিল জাতীয়করণ করে সরকার, তারপরেও তেমন সুফল মেলেনি। তবে বর্তমানে সরকার চায় বন্ধ কলগুলো সংস্কার করে চালু করতে। বৃহস্পতিবার রাজধানীর আইসিসিবিতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয় বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপো 2026। এ সময় নতুন সরকারের সঙ্গে চীন দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে কাজ করছে জানিয়ে দেশটির রাষ্ট্রদূত সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। চীন বাংলাদেশের সঙ্গে গ্রিন টেক্সটাইল খাতে প্রযুক্তিগত সহায়তা দিবে, পাশাপাশি নতুন সরকারের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণেও কাজ করছে। আশা করছি বেল্ট রোড ইনিশিয়েটিভের মাধ্যমে দুই দেশের বাণিজ্য আরও বাড়বে। এ সময় বাণিজ্য মন্ত্রী চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তিনি আরো বলেন, কর্মসংস্থান বাড়াতে সরকারি বন্ধ কল কারখানা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। যে উদ্দেশ্যে প্রথম মিল করা হয়েছিল যে সেক্টরের, ঠিক ওই বিষয়ে মিল চালনাটা আর ফিজিবল না, লাভজনক হবে না। কিন্তু ওই জায়গায় নতুন ইনভেস্টমেন্ট এনে সেই জায়গাটা ইউটিলাইজ করা, সরকারি মালিকানায় যে কতগুলি মিল আছে, পাটকল, বস্ত্রকল এবং আরও বৃহৎ কতগুলি ইন্ডাস্ট্রি, এগুলির কারণেই হাজার হাজার লোকের কর্মসংস্থান তৈরি হবে। 3 দিনব্যাপী এই প্রদর্শনী আগামী 16 মে শেষ হবে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ফরিদপুরে নিখোঁজের 11 দিন পর মাটি চাপা অবস্থায় মা মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে। পুলিশ ও পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, গত 4 মে এক আত্মীয়র বাড়িতে দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে বের হয় মা মেয়ে। এরপর থেকে নিখোঁজ ছিলেন তারা। বিকেল 3টার দিকে সদরের কালীতলা যতীনবদ্দী এলাকায় মাটির নিচ থেকে একটি পা টেনে বের করে কুকুর। এরপর স্থানীয়রা দেখতে পেয়ে গোয়ালন্দ থানা পুলিশকে খবর দেয়। পুলিশ মাটি খুঁড়ে প্রথমে নারীর মরদেহ উদ্ধার করে এবং তার নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে সোচ্চার ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগে 5 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার রাতে বাড়ির সামনে বসেছিলেন হানিফ মিয়া। এ সময় মাদক ব্যবসায়ী জাকির হোসেন সহ কয়েকজনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জোরপূর্বক তুলে মারধর করলে হানিফের মৃত্যু হয়। পরে অভিযুক্তরা মরদেহ বাড়ির সামনে ফেলে পালিয়ে যায়।
গাজীপুরের কাপাসিয়া স্ত্রী সন্তান সহ 5 জনকে হত্যাকারী গৃহকর্তা ফোরকান পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। পুলিশ জানায়, ঘটনার পরই পুলিশের একাধিক ইউনিট ফোরকানকে গ্রেফতারে অভিযানে নামে। ব্রিফিংয়ে পুলিশ জানায়, হত্যাকাণ্ডের দিনই পদ্মা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ফোরকান। এমন দৃশ্য পদ্মা সেতুর টোল প্লাজার সিসিটিভির ক্যামেরায় ধরা পড়ে। চীন যুক্তরাষ্ট্রের সম্পর্ককে ভূরাজনৈতিক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হিসেবে আখ্যা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেজিংয়ের গ্রেট হলে বৈঠকের পর এক নৈশভোজে ওয়াশিংটন বেজিং সম্পর্ক কখনো নষ্ট না করার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, চীনের জাতীয় পুনর্জাগরণ এবং যুক্তরাষ্ট্রের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন নীতি একে অপরের পরিপূরক হতে পারে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ে শি জিনপিং এর সঙ্গে বৈঠকে অসাধারণ সম্মান হিসেবে উল্লেখ করেছেন। এর আগে এক বৈঠকে যুক্তরাষ্ট্রকে প্রতিদ্বন্দ্বী নয় বরং অংশীদার হওয়ার আহ্বান জানান চীনা প্রেসিডেন্ট। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।